আজকের এই মঞ্চ থেকে আমি জানিয়ে দিতে চাই, যদি সাহস থাকে মমতা ব্যানার্জির মহাশয়ার আইএসএফ এর নেতাদের নাম ধরে কবে কোথায় কত টাকা নিয়েছি এটা বলুক, তারপরে কোথায় নোটিশ পাঠাতে হয়, কাকে নোটিশ পাঠাতে হবে, কালীঘাটে কিভাবে নোটিশ পাঠাতে হবে আইএসএফ ভালোভাবে জানে, নওশাদ সিদ্দিকী জানে, বুঝিয়ে দেবে। নাম নেওয়ার সাহস পাচ্ছে না। সাহস থাকলে মমতা ব্যানার্জি মহাশয়ার নাম নিয়ে বলুক। আর আমি নাম নিয়ে বলছি, তৃণমূল তৈরি হচ্ছে বিজেপির সহযোগিতা নিয়ে। যদি ভুল বলে থাকি আমার নামে নোটিশ পাঠা। আমি নাম নিয়ে বলছি, অমিত শাহজিকে নবান্নের 14 তলাতে 14 মিনিট কি গল্প করেছে জনমানুষ জানা হোক। আমি নাম নিয়ে বলছি, মমতা ব্যানার্জি অসমের মুখ্যমন্ত্রীর সাথে দার্জিলিং এ 2 ঘন্টা ধরে বসে কি চা খাচ্ছিলেন সেটাও বলা হোক। কাকামো হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, তাকে নিয়ে দার্জিলিংয়ে 2 ঘন্টা ধরে চা খাচ্ছিল। ভাই কেন কেন চা খাচ্ছিল, কি কথা বলছিল? যদি সরকারি মিটিং হয় সেখানে পিএসসিএদের উপস্থিত থাকতে হয়, ছিল ওখানে। আমাদের উপর রাগ কেন? মানুষের কথা বলি, অধিকারের কথা বলি, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কথা বলি, যেমন ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলি, একইভাবে দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় তারও উদ্ধারের কথা বলছি। একইভাবে রিফিউজি ল্যান্ড যেটাও হস্তান্তরযোগ্য নয়, তৃণমূলের সরকারের আমলে এসে ভূমি ও ভূমি সংস্কারের মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী তার আমলে এসে ওয়াকফ প্রপার্টি থেকে শুরু করে দেবত্ব সম্পত্তি থেকে শুরু করে জায়ের তান গরম তানের সম্পত্তি থেকে শুরু করে রিফিউজি ল্যান্ডও বেহাত হয়ে যাচ্ছে। যখনই আমরা বলছি আমাদের নামে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে, আমাদেরকে জেলে রাখার চেষ্টা হচ্ছে। তবে এই মঞ্চ থেকে একটা কথা বলে যায়, আমাদের পূর্বপুরুষের আত্মবলিদানের ফলে, আত্মত্যাগের ফলে আমরা যে সংবিধান পেয়েছি, আমরা যে বিচার ব্যবস্থা পেয়েছি, আমরা যে স্বাধীন দেশ পেয়েছি, তাদের আত্মবলিদানকে আমরা ভুলে যাব না। তাদের আত্মত্যাগ আত্মবলিদানকে পাথেয় করে আজকের দিনে যারা সাংবিধানিক অধিকারগুলোকে হরণ করে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই জারি রাখবো। প্রয়োজনে একবার কেন 100 বার যদি চলে যেতে হয় আপনাদের জন্য, জনগণের জন্য, সংবিধানের জন্য, দেশের জন্য জেল খাটতে প্রস্তুত আছি আমরা। আমাদের উপর রাগ কেন? এটাই ওদের রাগ যে মানুষকে এরা বোঝাচ্ছে কেন? কি লাগবে বলো, নিয়ে বসে যাও, মানুষকে বোঝানো যাবে না। আর আমাদের বক্তব্য, আমাদের কিছু লাগবে না। সুন্দরবনে একটা পিজি হসপিটালের মতো হসপিটাল বানিয়ে দেন, দার্জিলিংয়ে পিজি হসপিটালের মতো হসপিটাল বানিয়ে দেন, ঝাড়গ্রামে পিজি হসপিটালের মতো হসপিটাল বানিয়ে দেন, মালদাতে বানিয়ে দেন, মুর্শিদাবাদে বানিয়ে দেন, বাঁকুড়ায় বানিয়ে দেন, প্রত্যন্ত জেলাগুলোতে একটা করে বানিয়ে দেন। এটাই আমাদের লড়াই, আর কিছু লড়াই নয় তো। বলছে বিজেপি দালাল, ভালো কথা। দালালটা কেন হবে? কিছু মালের জন্যই তো, তাই তো নাকি ভাই? তাছাড়া তো কেন দালালি করতে যাবে কেউ? কিছু দেবে তো। আপনার পাড়ার কিছু দালাল আছে দেখবেন, ওই 100 দিনের টাকা মেরে খেত, আবাস যোজনা একে ওকে করিয়ে দেবো, সেই জন্য দালালি করছে ওরা। তো কথা হচ্ছে, যারা বলছে বিজেপির দালাল, তাদের পক্ষ থেকে আইএসএফের চেয়ারম্যানের কাছে 2টো মিনিস্ট্রি হ্যান ত্যান অনেক কিছু বিভিন্নভাবে টাকা পয়সার অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তাহলে যদি দালালি হতাম, এক দালাল একজনকে ছেড়ে তো অন্য জায়গায় চলে যেতে পারতাম। বুঝতে পারছেন না ভাই? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, অনেক কথা বলছে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আইএসএফ সম্পর্কে, আমাদের সম্পর্কে অনেক কিছু বলছে। আজকের এই মঞ্চ থেকে আমি জানিয়ে দিতে চাই, যদি সাহস থাকে মমতা ব্যানার্জির মহাশয়ার আইএসএফ এর নেতাদের নাম ধরে কবে কোথায় কত টাকা নিয়েছি এটা বলুক, তারপরে কোথায় নোটিশ পাঠাতে হয়, কাকে নোটিশ পাঠাতে হবে, কালীঘাটে কিভাবে নোটিশ পাঠাতে হবে আইএসএফ ভালোভাবে জানে, নওশাদ সিদ্দিকী জানে, বুঝিয়ে দেবে। নাম নেওয়ার সাহস পাচ্ছে না। সাহস থাকলে মমতা ব্যানার্জি মহাশয়ার নাম নিয়ে বলুক। আর আমি নাম নিয়ে বলছি, তৃণমূল তৈরি হচ্ছে বিজেপির সহযোগিতা নিয়ে। যদি ভুল বলে থাকি আমার নামে নোটিশ পাঠা। আমি নাম নিয়ে বলছি, অমিত শাহজিকে নবান্নের 14 তলাতে 14 মিনিট কি গল্প করেছে জনমানুষ জানা হোক। আমি নাম নিয়ে বলছি, মমতা ব্যানার্জি অসমের মুখ্যমন্ত্রীর সাথে দার্জিলিং এ 2 ঘন্টা ধরে বসে কি চা খাচ্ছিলেন সেটাও বলা হোক। কাকামো হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, তাকে নিয়ে দার্জিলিংয়ে 2 ঘন্টা ধরে চা খাচ্ছিল। ভাই কেন কেন চা খাচ্ছিল, কি কথা বলছিল? যদি সরকারি মিটিং হয় সেখানে পিএসসিএদের উপস্থিত থাকতে হয়, ছিল ওখানে।
আমি তো নাম নিয়ে বলছি, মমতা ব্যানার্জি মহাশয় বিজেপির সাথে এত সম্পর্ক ভালো, স্বাভাবিকভাবে আমি যদি আজগারের বাড়িতে আসি, আজগারের সাথে আমার এত ভালো সম্পর্ক, আমি কি খাই না খাই, ঝাল খাই কি মিষ্টি খাই, আজগার ভালো জানে, কম বেশি ওর বাড়িতে আসা যাতায়াত করেছি। এখন আজগারের পরিবর্তে আমি এর বাড়িতে একদিন যদি আসতে চাই, ডেকেছে আসছি, তো আজগার কি বলবে ওকে স্বাভাবিকভাবে, ভাইজান আসছে তোদের বাড়িতে, শুনলাম ভাইজান কিন্তু ঝাল বেশি খায় না, লঙ্কা বেশি খায় না, ঝালটা কম দিবি, তেল মশলা বেশি দিবি না। কেন? এত ভালো সম্পর্ক আছে বলেই তো। মমতা ব্যানার্জি কি দেখলাম আমরা, অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসবে, মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছে অমিত শাহজিকে কি কি খাওয়াতে হবে। বুঝতে পারছেন তো কত সুসম্পর্ক ওনাদের। অমিত শাহজি মিষ্টি খেতে ভালোবাসেন কি ঝাল খেতে ভালোবাসেন ওটা উনি আগে থেকেই জানেন, মানে কতবার খাইয়েছেন উনি দেখলাম তো। মোদিজির জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে না নওশাদ সিদ্দিকী আইএসএফ বিজেপির দালাল। আরএসএস এর চিফ মোহন ভগবতজি কেশিয়ারিতে আসলো, আমটা মিষ্টি পাঠাচ্ছেন, আর নওশাদ সিদ্দিকী তাপস ব্যানার্জিরা আপনার জামির ভাইয়েরা যারা আছি, আমরা মানুষের জন্য লড়াই করছি, আমরা বিজেপির দালাল হয়ে যাচ্ছি। আমরা আরও দেখেছি তো, অনেক ঘটনা দেখেছি। গুজরাট দাঙ্গার কথা আমরা ভুলে যাইনি ভাই, এই ভুলে গেছি নাকি আমরা? গুজরাট দাঙ্গার মূল নায়ককে আমরা জানি। তারপর আমরা কি দেখলাম, গুজরাট দাঙ্গার পরে মোদিজিকে কে ফুল পাঠিয়েছিল? এটা জোরে বলুন না, মমতা ব্যানার্জি মহাশয়া। আজকে আপনারা আমার কাছে ভালো শাস্তি আসছে না, যেখানে কৃষক বিরোধী বিল যখন পাস হচ্ছে মমতা ব্যানার্জি তখন মুখে কুলি পেটে বসেছিল, তার এমপিরা কি করছিল আমরা কেউ ভুলে যাইনি ভাই। সিএ যখন বিল পাস হচ্ছিল সেন্ট্রাল থেকে, লোকসভা থেকে, তখন যে এমপিগুলো যায়নি তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নিয়েছে? মমতা ব্যানার্জি তো দূরের কথা, উনার বাড়ির সন্তান, উনার ভাইপো সেই সময় কি অবস্থান গ্রহণ করেছিল সিএ বিলের সময়, এর জবাবটাও কিন্তু মমতা ব্যানার্জিকে দিতে হবে। আমরা সব তুলতে দিচ্ছি কোন কোন বেটা ভোট দিয়েছিল, কে ভোটদান থেকে বিরত ছিল, তুলতে দিয়েছি। অভিষেক ব্যানার্জি কি করেছে সেটাও আপনাদের সামনে দেখাবো। আমরা যখন মানুষের কথা বলছি, যখন দেবত্ব সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, ফেক ST/SC সার্টিফিকেটে ভরপুর হয়ে যাচ্ছে, আমার হিন্দু সমাজের মা বোনেদের উপরে অত্যাচার হচ্ছে, সে হাঁসখালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এই গতকালকে আমি গিয়েছিলাম, গেল গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড একটা লাইন যাবে, সেই লাইনে যেতেই পারে, উন্নয়ন হোক দেশের, আমরা উন্নয়নের বিপক্ষে নয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণে তো ক্ষতিপূরণ দিতে হবে। কোনো ক্ষতিপূরণ নয়, কোনো কাগজ দেখাচ্ছে না, বলছে শতকে না কাটাতে মাত্র 40,000 না 44,000 টাকা দেবো বলে জমিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তাদের পাশে যখন গিয়ে দাঁড়াচ্ছি তখন নওশাদ সিদ্দিকী আইএসএফ হয়ে যাচ্ছে মুসলমানদের দল। আবার যখন আনিসের কথা বলছি, যখন ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, ওবিসি রিজার্ভেশন ঠিকঠাক হচ্ছে না, শুধু ঘুমটা দিয়ে রমজান মাসে এসে ইফতার করলে হবে না, সংখ্যালঘুদের চাকরির ব্যবস্থা করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, স্বাস্থ্যের মান উন্নয়ন করতে হবে, এদের স্বাবলম্বী করতে হবে। যখন একথাই বলছি তখন আবার নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাবো কোথায় ভাই? আমার দলিত ভাইয়ের কথা বললে, আমার আদিবাসীর কথা বললে, আদিবাসী ভাইয়ের কথা বললে, জল জমি জঙ্গলের অধিকারের কথা বললে, 5th শিডিউল 6th শিডিউলের কথা বললে, তখন আমরা হয়ে যাচ্ছি বিজেপি মুসলমানদের দল। আর যখনই সংখ্যালঘুদের কথা বলবো, অধিকারের কথা বলছি, তখনই আমরা হয়ে যাচ্ছি বিজেপির দালাল। যাব কোথায়? তাহলে কি চুপ করে যাব নাকি? চুপ করে যাওয়ার কোনো জায়গা না, চুপ করে যাওয়ার কোনো জায়গা নয়। আমরা ভুলে যাইনি বিনয় বাদল দীনেশের কথা, আমরা ভুলে যাইনি শহীদ আশফাকুল্লাহ খানের কথা, আমরা ভুলে যাইনি শহীদ ক্ষুদিরামের কথা, আমরা ভুলে যাইনি শহীদ প্রফুল্ল চাকির কথা, আমরা ভুলে যাইনি শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা, আমরা ভুলে যাইনি আপনার আমার পীর মোর্শেদ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর কথা, আমরা নেতাজি থেকে শুরু করে গান্ধীজির আত্মত্যাগের কথা ভুলে যাইনি। তাদের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। সুতরাং আজকে আমাদের স্বাধীন দেশে যারা আমাদেরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চাইছে, তাদের বিরুদ্ধে নতুন করে আমাদের লড়াই করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের বাড়ি থেকে নতুন করে বিনয় বাদল দীনেশ হতে হবে, আশফাকুল্লাহ হতে হবে, বিরসা মুন্ডা হতে হবে, ভগৎ সিং হতে হবে, প্রফুল্ল চাকি হতে হবে, শহীদ ক্ষুদিরাম হতে হবে। আমাদের মধ্য থেকে উঠে সংবিধান এবং দেশকে রক্ষা করতে হবে। কি প্রস্তুত আছেন না নাকি? আছেন তো? কারা প্রস্তুত আছে হাত তুলুন তো ভাই। প্রস্তুত আছেন তো? নতুন করে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই শুরু করতে হবে।
আপনার অধিকার। আরে আপনার জমি, আপনার কাছে কনভার্সনের রেকর্ড আছে, আপনি ট্যাক্স কাটেন, আপনি ভিডিও থেকে বা পঞ্চায়েত থেকে বা জেলা পরিষদ থেকে পারমিশন নিলেন, ট্যাক্স কেটে আপনি বাড়ি করতে যাচ্ছেন, সালা ভিখারির মতো এসে হাত পাচ্ছে, কি বলছে 10,000 দিতে হবে, নাহলে বাড়ি করতে দেবো না। ভাই কোন রাজত্বে বসবাস করছে? এটা স্বাধীন ভারত তো ভাই, এটা তো স্বাধীন ভারত তো নাকি, এটা তো স্বাধীন দেশ তো নাকি ভাই। আমার দলিল, আমার পর্চা, কনভার্সনের সার্টিফিকেট আমার কাছে, প্ল্যান স্যাংশন করেছি, সেখানে ট্যাক্স দিয়েছি, সমস্ত পেপার রেডি করেছি, সমস্ত বৈধ পন্থা অবলম্বন করে আমি ঘর করতে চাচ্ছি, আমার বাড়ির সামনে এসে 10,000 দিতে হবে, নাহলে ভাড় করতে দেবো না। এদের হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে। এই রোগ যে ছড়িয়ে গেছে, এই রোগ থেকে সমাজকে মুক্তি দিতে হবে। তার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আপনি যদি পুলিশের কথা ভাবেন, মিথ্যা কেসের কথা ভাবে, আপনাদের একটা কথা বলে যায়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করছে, লড়াই করবে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে লড়াই করছে, আগামী দিনে লড়াই করবে। তবে আমাদের কর্মী সমর্থকদেরকে যারা ডিস্টার্ব করছে, কর্মী সমর্থকদের নামে যারা ফেক কেস দিচ্ছে, মিথ্যা করে কেস দিয়ে ডিস্টার্ব করছে, সেই সমস্ত চারানার নেতাদেরকে আমি মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে শুনিয়ে দিতে চাই, আমার ভাইকে প্রয়োজনে বারাসাত কোর্ট জামিন করাবো, অন্যথায় কলকাতা হাইকোর্ট থেকে করাবো জামিন, সেখান থেকেও যদি না জামিন পাই সুপ্রিম কোর্টে যাব আমার ভাইয়ের জন্য, সেখান থেকে আমি জামিন করি, আমরা জামিন করিয়ে নিয়ে আসবো। কিন্তু এটা ভুলে যাবেন না, মিথ্যা কেস কিন্তু 2 বছর 4 বছর, কত ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে মিটমাট হয়ে যাবে। এটা কি বলে, ডিসমিস হয়ে যাবে, কেস ডিসমিস হবে। তখন কি আইএসএফ নওশাদ সিদ্দিকী ছেড়ে দেবে? তুমি পুলিশের তোমার পার্টির ক্ষমতা দেখিয়ে পুলিশকে সাথে নিয়ে, সব পুলিশ নয়, পুলিশের একটা অংশকে সাথে নিয়ে আমার ভাইকে কেস করেছিলে, আমার ভাইকে কোনো হয়তো জেলেও দিয়েছো, আমার ভাইকে পেরেশানি করেছো, তার জন্য আমাকে জামিন করাতে হয়েছে। এ কেস ডিসমিসের পরে ওই আমার ভাইকে দিয়ে আপনার পাড়ার যে চারানার নেতাটা কোনো দাদা দিদির কথা শুনে কেস করেছিল, তার নামে আমরা মানহানি মামলা ঠুকবো, তাকে আমরা ছাড়বো না। তখন দেখব কোন দাদা দিদি তাকে বাঁচাতে আসে, মানে আইনের মাধ্যমে আমরা মানহানি মামলা ঠুকবো। আমার ওই ভাইয়ের সম্মানে হানি লেগেছে, আমার ওই ভাইকে জেলে যেতে হয়েছে, আমার ওর ভাইকে কোর্টে উঠে জামিন নিতে হয়েছে, তাহলে আমার ভাইয়ের সম্মান গিয়েছে। আমাদের আইএসএফ আমার ভাইয়ের সম্মানকে মাথায় রাখে, আইএসএফ আমাদের কর্মীর প্রাধান্য দেয়, আইএসএফ নেতাদের থেকেও কর্মীর সব থেকে বেশি সম্মান দেয়। কর্মীকে অপমান করেছে, আইএসএফ রাজ্য কমিটি চুপ করে বসে থাকবে না, তার বিরুদ্ধে আইনি লড়াই যাবে। যারা মিথ্যা কেস দিয়েছো প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো, আগামী দিনে কেস ডিসমিস হবে, মানহানি কেসের জন্য প্রস্তুত থাকো। এখন দাদা দিদির কথা শুনে খুব কেস করে দিচ্ছ, দাও, দাদা দিদি তখন পাশে থাকবে না। এই অনুব্রত মণ্ডলের কথা শুনেছেন তো আপনারা, জেলার প্রেসিডেন্ট কেউ সাথে আছে, ওই একবার করে বলতে হয়, ওই জন্য মমতা ব্যানার্জি বলছে ওরা ওদের আমি দেখছি, না বললে আপনাদের পাড়ার যেগুলো অনুব্রত চেলা টাইপের আছে তারা ভয় পেয়ে যাবে, তো ওদেরকে অক্সিজেন দেওয়ার জন্য করে বলে। অনুব্রতের কন্যা বলছেন, অনুব্রত মণ্ডলের কন্যা বলছেন যে উনি অ্যারেস্টের 1 মাস পর্যন্ত কলকাতা অর্থাৎ রাজ্য স্তরের কোনো নেতারা ওনার সাথে যোগাযোগ করেনি। অনুব্রত মণ্ডল জেলার প্রেসিডেন্ট, সে অ্যারেস্টের 1 মাস পর্যন্ত তার পরিবারের সাথে কেউ যোগাযোগ করেনি। আপনার পাড়ার যারা চারানার নেতা খুব উড়ছে, তারা অ্যারেস্ট হয়ে গেলে কেউ যোগাযোগ করবে তো? হ্যাঁ, তাদেরকে বলছি প্রস্তুত থাকুন, অন্যায় করবেন জবাব আইনের মাধ্যমে দেওয়া হবে। সৌজন্যতার রাজনীতি করুন, ওয়েলকাম করব আমরা গোলাপ ফুল দেব। আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় অনেক কথা বলছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাদের হাতাহাতি লড়াই হতে? আমি সমস্ত, এটা হচ্ছে মাইকে আওয়াজ যাচ্ছে অনেক দূরে, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য বলছি, এটা কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেছেন? বা একটা আওয়াজ দেবেন হাতাহাতি লড়াই হতে? যদি আপনারা রিয়াকশান দেন আমার ভালো লাগবে, যেন কিছু বুঝাতে পারছি বা কিছু শুনছি। আপনারা যদি শুনেই যান, আমি বলেই যাই, আমার ঠিক ভালো লাগে না। কোনোদিন আমরা এটা দেখিনি
শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে মমতা ব্যানার্জির মহাশয়ের হাতাহাতি লড়াই হতে। আমরা এটা কোনোদিন দেখিনি অভিষেক ব্যানার্জি মহাশয়ের সাথে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের লড়াই হতে। আমরা কোনোদিন দেখিনি ফিরহাদ হাকিমের সাথে মোহাম্মদ সেলিম সাহেবের লড়াই হতে। আমরা কোনোদিন দেখিনি বিমান বসুর সাথে দিলীপ ঘোষের লড়াই হতে। অর্থাৎ তারা পার্টির যে উচ্চ নেতৃত্বরা আছে তারা কোনোদিন হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়েনি। তাদের লড়াইটা কি? মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে লড়াই। উল্টে আমরা কি দেখেছি? মমতা ব্যানার্জি মহাশয় গত বছরের 26শে নভেম্বর, 25শে সম্ভবত, গত বছরে 25শে নভেম্বর মমতা ব্যানার্জি মহাশয়া শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাইয়েছে। আমরা কি দেখেছি? সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি তখন জেলে যাননি, আরও নেতারা এসি ঘরের মধ্যে এক টেবিলে বসে আছে। আমরা কি দেখেছি? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, আরও বড় বড় নেতারা এক জায়গায় বসে আছে, তাদের মধ্যে সৌজন্যতা আছে। আর লড়াই কোথা দেখছিস? ভোরকন্ডা অঞ্চলের মধ্যে লড়াই কোথা দেখছি? পাশের বুথে লড়াই কোথা দেখছি? বকটুয়ে বুথে লড়াই কোথা দেখছি? জয়নগরের বুথে। আপনাদেরকে একটা শুধু কথা স্মরণ করিয়ে দিতে চাই, ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে। জয়নগরে যে তৃণমূলের লোকটাকে গুলি করে মেরেছে, সেই দিনই আমার দেগঙ্গাই প্রোগ্রাম ছিল। ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলেছিলাম, রাজনৈতিক রং না দেখে একটা মানুষকে যেভাবে খুন করেছে, পুলিশ অবিলম্বে তাদের বিরুদ্ধে যেই হোক না কেন কঠোর ব্যবস্থা নিক। তারপরে কি দেখলাম? আর একজনকে পিটিয়ে মেরে দিল, প্রায় একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দিল। ভাই, ক্ষতিগ্রস্ত কারা হলো? বুথের লোকেরা। বকটুয়ে চলে যান, ভাদু শেখকে খুন করলো ওই রাতেই। কেউ বলছে 9 জন, কেউ বলছে 11 জন মানুষকে কুপিয়েছে প্রথম ঘর থেকে বার করে। আমি যার স্ত্রী, যার নাতি, যার মেয়ে, যার এত কিছু খুন করেছে তার সাথে কথা বলেছি। বলছে প্রথমে ঘর থেকে বার করে কুপিয়েছে। ভাবতে পেরেছেন? ঘর থেকে বার করে কুপিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়েছে। ক্ষতিগ্রস্ত কারা হলো? ভাদু শেখ বুথের লোক, ওই 9 জন 11 জনকে হত্যা করলো তারা বুথের লোক। সিবিআই কাকে ধরলো? আনারুল সহ আরও কজনকে, তারাও বুথের লোক। সিবিআইয়ের হেফাজতে একজন মারা গেল, সেও আবার বুথের লোক। এখন যারা জেল খাটছে তারাও বুথের লোক। ভাবতে পেরেছেন তো? আর দাদারা এসি ঘরে বসে চা খাওয়াচ্ছে একে অপরকে। আমি চা খাওয়া দাওয়ানোর বিরোধিতা নয়, আমিও চাই। পানির বোতলটা দাও না ওনাদেরকে। চাইছেন ওখানে দেখতে হবে। আমিও চাই যে সৌজন্যতার রাজনীতি সব জায়গায় হোক। কি হচ্ছে? তারা বড়রা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আমরা গরিব মানুষ, আমাদের এসি রুমে চা খাওয়ার মতো সামর্থ্য নয়। আমরা তো পাড়ার নন এসি চায়ের দোকানে চা খেতে পারি তো নাকি ভাই? তা আমি আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা কর্মী আছে তাদের উদ্দেশ্যে বলছি, এমন সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। বড় নেতারা যেভাবে সৌজন্যতার রাজনীতি করে, বুথ স্তরেও আমরা সেই সৌজন্যতার রাজনীতি করব। আমরা আগামী দিনে, আজকের পর থেকেই, বিগত দিনে বলছি, এই জায়গায় এসে বলছি, আজকের পর থেকে আমাদের চায়ের দোকানে ভিন্ন রাজনৈতিক মত রাখতে পারে, তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, ভিন্ন রাজনৈতিক দল করতে পারে, আমরা সৌজন্যতার রাজনীতি করব। আমরা গোলাপ ফুল এগিয়ে নিয়ে যাব, আমরা চা অফার করব। আসুন কাকা, জ্যাঠা, চাচা, মামা এক জায়গায় বসে আমরা চা খাই। যার রাজনীতি যেটা ভালো লাগবে সেটা করব। আমাদের ওপর নেতৃত্বরা যদি এক জায়গায় বসে এসি রুমে চা খেতে পারে, আমরা কেন পারবো না? এ কথা বলবে? এ কথা বলবেন? এই পরিবেশ চাই আমাদের? শুধু মারামারি করবে বুথের লোকের, আর ওপরে তোমরা এসি ঘরে বসে হাওয়া খাবে, কেস খাবে বুথের লোক, বারাসাত কোর্টে যাবে বুথের লোক, আর কলকাতায় বিধানসভায় এসির ঘরে বসে থাকবে তোমরা, আর সব ধ্বংস হবে বুথের লোকের। এটা বর্জন করতে হবে। আমি আমার আইএসএফের যারা দায়িত্বশীল তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা গোলাপ ফুল দিতে থাকবেন, আপনারা গোলাপ ফুল দিতে থাকবেন। একটা দিন আসবে, হয়তো তারা এখন গোলাপের পরিবর্তে ইট ছুটতে পারে, একটা দিন আসবে বুথেও তারা তাদের ভুল বুঝে ইটকে ফেলে আপনাদের সামনে গোলাপ নিয়ে আসবে। ওই সমাজ ব্যবস্থা আইএসএফ গড়ে তুলতে পারবে, আমি বিশ্বাস করি।